সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। কেমন আছেন বলুন? ভালো থাকুন, পাশের মানুষকে ভালো রাখুন, এটাই একমাত্র কামনা। ধীরে ধীরে আমাদের প্রমাণিত অপ্রমাণিত কিন্তু এগিয়ে যাচ্ছে। যদিও এই অনুষ্ঠানটি নিয়ে একেবারে বড় কিছু মাতামাতি নেই, তবে মাঝে মাঝেই দু চারজনের কমেন্ট পড়ে জানতে পারি তারা অনুষ্ঠানটি শোনার জন্য নির্দিষ্ট সময়ে অপেক্ষা করেন। বিশ্বাস করুন, এই কথাগুলো আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করে, আগ্রহী করে তোলে পরের এপিসোডের জন্য। সেদিন আমায় একজন বলছিলেন, আমার তো ফেসবুক নেই, আমি কিভাবে দেখব? শ্রোতা বন্ধুরা, আপনাদের যাদের ফেসবুক নেই তারা আপনাদের ইউটিউবে যাবেন, সেখানে গিয়ে প্রমাণিত অপ্রমাণিত লিখে সার্চ দেবেন, ব্যাস আপনার দায়িত্ব শেষ। দেখবেন একের পর এক এ যাবৎকালের সব এপিসোডগুলো। কিন্তু দেখলেই তো চলবে না, দিন লাইক, দিন শেয়ার করুন, কমেন্ট, সাবস্ক্রাইব। ওই যে বারবার বলি, আপনার একটি শেয়ার, একটি লাইক বদলে দিতে পারে একজনের জীবনের ভাবনা। শ্রোতা বন্ধুরা, দেখুন, কথা বলতে বলতে আজকের বিষয়ে এখন আসতে পারলাম না। আজকের বিষয় হলো স্ত্রী হত্যা। যখনই একটি হত্যাকে আমরা স্ত্রী হত্যা নামে চিহ্নিত করি, তখনই তার অপর পাশে স্বামী কথাটি চলে আসে। তাহলে চলুন শুনে নেই আজকের গল্পটি। আমার আজকের গল্পের নায়িকা টগরের সাথে বিয়ে হয় পাশের গ্রামের আকাশের। ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু মাঝে মাঝে টগরের অসহ্য পেটে ব্যথা হতো। টগর আকাশকে জানায় বিয়ের আগে থেকেই তার এই ব্যথাটা ছিল। একথা জানার পর টগরের শ্বশুর শাশুড়ির মুখ কালো। তারা টগরের বাপমাকে জানায় এই বেড়াইমা বউ নিয়ে তারা কি করবে। আকাশ টগরকে ডাক্তারের কাছে নিয়ে যায়। গঞ্জের ডাক্তার জানায় শহরের বড় ডাক্তার দেখাতে হবে। টগর চোখে অন্ধকার দেখে। এদিকে শ্বশুর বাড়ির নানা রকম কথা, অসহায় আকাশের মুখ টগরকে বিচলিত করে। একদিন অসহ্য ব্যথায় কাতর অবস্থায় টগরের চোখ যায় ঘরের কোণে পোকামাকড় মারার ওষুধের দিকে। খেয়ে ফেলে সে ওষুধ। টগরের বাড়িতে খবর যায় মেয়েকে তার স্বামী বিষ খাইয়ে মেরে ফেলেছে। অসহায় আকাশ প্রাণের ভয়ে পালিয়ে যায়। পোস্টমর্টমে পাওয়া যায় পাকস্থলীতে বিষ, 2-2 4, মানে স্ত্রীর মৃত্যু, পাকস্থলীতে বিষ, আর সাথে স্বামীর পলায়ন। ব্যাস শুরু হয় স্ত্রী হত্যার মামলা। জজ সাহেব 3টি বিষয়ের উপর জোর দেন। প্রথমত, স্বামী গৃহে স্ত্রীর মৃত্যু। দ্বিতীয়ত, তার পাকস্থলীতে বিষ পাওয়া গেছে। তৃতীয়ত, ঘটনার দিন থেকে আজ অবধি স্বামী পলাতক, যাতে তার দোষী মন প্রমাণিত হয়। ফাঁসির আদেশ হয় আকাশের। শ্রোতা বন্ধুরা হয়তো ভাবছেন এভাবেই সব বিচার হয়। না, আমি বলবো, একটি ঘটনা যখন ঘটে তখন ভিকটিম পরিবারের যেমন কিছু প্রাথমিক দায়িত্ব থাকে, তেমনি আসামি পক্ষেরও কিন্তু কিছু প্রাথমিক দায়িত্ব থাকে, বিশেষ করে স্ত্রী হত্যা মামলায়। আর যদি সে হত্যা বা মৃত্যু হয়ে থাকে স্বামীর উপস্থিতিতে, স্বামীর গৃহে, তবে তো কথাই নেই। চলুন আমরা আমাদের আজকের নায়িকা টগরের কেসটির অপর পাশের গল্পটি দেখে আসি। অসহ্য ব্যথায় অসহায় টগর যখন ঘরে থাকা কীটনাশক ওষুধ খেয়ে ফেলে, তার কিছু পরই আকাশ গঞ্জ থেকে ফিরে উঠানে দাঁড়িয়ে টগরকে ডাক দেয়, বলে, ভাত দাও, খুব ক্ষুধা লাগছে। পাশের ঘর থেকে টগরের যা রহিমা বের হয়ে আকাশকে বলে, সকাল থেকে টগরের আবারও পেটে ব্যথা, ও ঘরে চলো, তোমারে আমি খাবার দিই। আকাশ হাত মুখ ধুয়ে ভাত খেয়ে তার শোবার ঘরে ঢুকে দেখে টগরের অসাড় দেহ বিছানায়, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। চিৎকার দেয় আকাশ। আশেপাশের লোকজন আসে। খবর যায় টগরের বাপের বাড়িতে। আকাশ পাশের বাড়ির ভ্যান গাড়িতে করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায় টগরকে। ডাক্তার বলেন সব শেষ। টগরের বাবা মা হত্যার মামলা দেয়। পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় পোস্টমর্টেমে, গ্রেফতার করে আকাশকে। বাড়িতে এসে পুলিশ আলামত সিজ করে কীটনাশক বিষের খালি বোতলটিও। বিচার শুরু হয়। আকাশ জানায় সে নির্দোষ। ঘটনার সময় সে বাড়িতে ছিল না। গঞ্জ থেকে ফিরে এসে দেখে টগর অচেতন,
ঘরে শুয়ে আছে, মুখে ফেনা। সে হাসপাতালে নিয়ে যায়। আসামি পক্ষ থেকে আরও জানানো হয় যে বিয়ের সময় থেকেই টগরের পেটে অসহ্য ব্যথা হতো, সেজন্য সে চিকিৎসাধীন ছিল। চিকিৎসার সব কাগজপত্র জমা দেওয়া হয়। তার বিরুদ্ধে বিষ প্রয়োগে স্ত্রী হত্যার অভিযোগ ছিল। আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করেন, সেদিন আলামত হিসেবে যে কীটনাশকের বোতলটি সিজ করা হয়েছিল সে বোতলে কার আঙ্গুলের ছাপ ছিল? তিনি তা পরীক্ষা করেছেন কি? তদন্তকারী কর্মকর্তা আদালতে হাতের ছাপের রিপোর্টটি দাখিল করেন। বিচারক দেখতে পান হাতের ছাপটি মৃতা টগরের। সেখানে আকাশের কোনো স্পর্শ নেই। বিজ্ঞ আদালত রায় প্রদানকালে পর্যবেক্ষণ করেন, প্রথমত দেখা যায় বিষ পানে টগরের মৃত্যু হয়েছে, তা প্রমাণিত। দ্বিতীয়ত, এ বিষ টগর নিজে পান করেছে না আকাশ খাইয়েছে। তৃতীয়ত, টগরের শরীরে কোনো ধস্তাধস্তি বা আঘাতের চিহ্ন আছে কিনা। চতুর্থত, আসামি আকাশ বিয়ের পর থেকেই টগরের প্রায়শই যে তীব্র পেট ব্যথা হতো, সেজন্য বড় বড় ডাক্তারের কাছে পরীক্ষা করিয়েছে এবং সে চিকিৎসারত ছিল, সে কাগজপত্র পরীক্ষা করেন। পঞ্চমত, ঘটনার পরপরই আকাশ টগরকে স্থানীয় ক্লিনিকে নিজেই নিয়ে গেছে, যেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। ষষ্ঠত, কীটনাশক বিষের বোতলে টগরের হাতের ছাপ পাওয়া যায়। সর্বশেষ, টগরের বাবা মা আকাশের বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা দিলেও টগরকে কিন্তু আকাশদের পারিবারিক গোরস্থানেই কবর দেওয়া হয়। বিজ্ঞ আদালত এসব পর্যবেক্ষণ শেষে বলেন, আইনের বিশেষত্ব হল আসামি কেবলমাত্র নিজেকে নির্দোষ দাবি করবে, বাদী পক্ষকে মানে রাষ্ট্রপক্ষকেই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে আসামি দোষী। কিন্তু একটি স্ত্রী হত্যা মামলায় যদি সে স্ত্রী স্বামী গৃহে খুন হয়, তবে স্বামীর উপর প্রমাণের দায়িত্ব আসে যে সে তার স্ত্রী হত্যার জন্য দায়ী নয়। এই মামলায় আসামি পক্ষ যে সকল বিষয় আদালতের সামনে উপস্থাপন করেছে, সে সকল বিষয় পর্যালোচনায় পারিপার্শ্বিক সকল বিষয় বিবেচনায় দেখা যায় আসামি আকাশের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। আসামি খালাস পায়। সুপ্রিয় শ্রোতা, প্রথম ঘটনায় দেখা যায় আজকের নায়িকা টগর নিজে বিষ খেয়ে আত্মহত্যা করার পরও কিন্তু আসামি স্বামী আকাশ ভয় পেয়ে পালিয়ে যায়। কারণ সে জেনেছিল বা শুনেছিল স্ত্রী যদি তার বাসগৃহে মারা যায় তবে তাকেই সবাই দোষী করবে। সে তাৎক্ষণিকভাবে যদি কোনো বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিত বা তার কথাগুলো সে আদালতে জানাবার চেষ্টা করত, তবে সত্য ঘটনা প্রকাশ হবার একটি সুযোগ থাকত। যদিও খুনের মামলায় পলাতক আসামির বিরুদ্ধে আদালত থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়, কিন্তু এই আইনজীবীর পক্ষে কিন্তু আদালতে বাদীপক্ষের দাখিলকৃত কাগজপত্র ছাড়া অন্য কিছু জানার বা দেখার সুযোগ কমই থাকে। সেজন্যই প্রায়শই এ ধরনের মামলায় বিচার বিভ্রাট ঘটে থাকে। তাই বলবো, বাদীপক্ষের যেমন বিচার চাইবার অধিকার আছে, আসামি পক্ষেরও কিন্তু ন্যায় বিচার চাইবার অধিকার আছে। অনেক সময় নির্দোষ ব্যক্তিও এক অজানা ভয়ে পালিয়ে বেড়ায়। আমি বলবো, পালিয়ে বেড়াবেন না। তাহলে আপনার পক্ষে যেটুকু বলার ছিল সেটুকু বলার সুযোগও কিন্তু আপনি পাবেন না। উল্টো দিকে আপনার এই পলাতক অবস্থা আদালতের মনে একটি নেতিবাচক ভাবনার জন্ম দেয়, যা প্রায়শই আসামির বিরুদ্ধে যাবে। প্রিয় শ্রোতা, আমার বিচারিক জীবনে কত রকম ঘটনার যে বিবরণ দেখতে হয়েছে, কত ঘটনা পর্দার অন্তরালে থেকে গেছে, কত ঘটনা চোখের সামনে স্পষ্ট হয়েছে কিন্তু সাদা কালো প্রমাণের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে হয়েছে, একের পর এক সেসব গল্পই বলবো আপনাদের। আপনারা শুধুমাত্র আমার সাথে থাকুন। ইউটিউবে বা ফেসবুকে প্রমাণিত অপ্রমাণিত লিখে সার্চ দিয়ে দেখা প্রতি বৃহস্পতিবার রাত 9টায় প্রচারিত এপিসোডগুলো আপনাদের কোনো উপকারে যদি আসে তবেই আমার সার্থকতা। চলুন এবার আসি মধুপুরের গল্পে। ওই যে বলেছিলাম টাঙ্গাইলের বাসাইলের 2-3 ঘন্টার অবস্থানের গল্প, তো মাসখানেকের মধ্যেই মধুপুরে আমার বদলি হয়। এতদিন জানতাম মধুপুর মানুষ পিকনিক করতে যায়, ফরেস্ট দেখতে যায়।
সেখানে যে বিচার করতে যেতে হবে তা কে জানতো। কিন্তু কিছু করার উপায় নেই, বদলির চাকরি বলে কথা। আমার 2 বছরের কন্যাকে নিয়ে গেলাম মধুপুর, গিয়ে উঠলাম উপজেলা কমপ্লেক্সের কোয়ার্টারে। সেটা 1985 সনের গল্প। আমি তো মধুপুর গিয়ে একেবারে ফিদা, যেদিকে তাকাই সেদিকে প্রকৃতি উজাড় করে তাকে বিলিয়ে দিয়েছে। ওখানে বেশিরভাগই বন বিভাগের মামলা, আর সাক্ষীরাও বেশিরভাগ আদিবাসী। আমার তো বেশ ভালোই লাগতে শুরু করলো। এদিকে শীতের হালকা বাতাস শুরু হতেই আশেপাশের 2-4 জন অফিসার আর ভাবিদের নিয়ে ব্যাডমিন্টন কোর্ট কেটে শুরু হয়ে গেল ব্যাডমিন্টন খেলা। 15 দিন পরপর বৃহস্পতিবার এলে ঢাকায় যাওয়া ভালোই চলছিল। মধুপুরে একটু জটিল মামলা হলেই ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে সিনিয়র লয়াররা আসতেন। অবসরে তাদের সাথে গল্প করে শিখতে পারতাম অনেক কিছু। এর মাঝেই একদিন এলো ধুম জ্বর, পরদিন থেকে পক্স মানে জল বসন্ত। আমি তো এ বনবাসে একেবারে দিশাহারা। স্থানীয় লয়ার, অফিস স্টাফ সবাই যার পর নাই খোঁজ খবর নিতে শুরু করেছে। 4-5 দিনের মাথায় দেখি আমার কোয়ার্টারের সামনে একটি প্রাইভেট কার এসে দাঁড়িয়েছে। ময়মনসিংহের বর্ষিয়ান জাদ্রের লয়ার জনাব জোবেদ আলী সাহেব। তো উনি আমার ড্রয়িং রুমে এসে বসলেন। আমি চাদর মুড়ি দিয়ে অসুস্থ শরীরে বিছানা থেকে কোনো মতো এসে ওনার সামনে বসলাম। উনি বললেন, মা তুমি এখানে এভাবে থাকলে তো চলবে না। আমি আজ কেস করতে এসে শুনি তোমার এই অবস্থা, চলো তুমি আমার সাথে, আমি তোমাকে গাড়ি করে আমার সাথে নিয়ে যাব, আমার বাসায় থাকবে, সুস্থ হলে তারপর ফিরে আসবে। শ্রোতা বন্ধুরা, একবার ভাবুন, আজ থেকে 40 বছর আগে একজন বর্ষিয়ান আইনজীবীর সাথে একজন 2-3 বছরের বিচারকের কি অমলিন সম্পর্ক ছিল। আমার চোখে জল এসে গেল। তখন ঘরে ঘরে, অফিসে অফিসে টেলিফোন ছিল না। ঢাকায় আমার স্বামীর কাছে কিভাবে জানিয়েছিলাম আমার অসুস্থতার কথা আমার মনে নেই। শুধু মনে আছে আমি জানতে পেরেছিলাম সেদিন সন্ধ্যায় আমার স্বামী ঢাকা থেকে আসবে মধুপুরে। আমি বললাম, চাচা আজই আমার স্বামীর মধুপুর পৌঁছানোর কথা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। উনি কি বুঝলেন জানি না, চলে গেলেন। ও বাবা, কিছুক্ষণ পর এক ধামা নানা রকম ফল নিয়ে হাজির হলেন। পাশের পিয়নকে বললেন আমার মাকে ঘন্টায় ঘন্টায় এসব ফল রস করে খাওয়াবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। শ্রোতা বন্ধুরা, চিকেন পক্সের গল্প কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন স্থানীয় বারের আইনজীবীরা এক ওঝা টাইপের একজনকে নিয়ে হাজির। সে নাকি আমাকে কি ঝাড়ফুঁক করবে, মালা পরিয়ে দেবে, তারপর সে মালা শরীর বেয়ে নিচে নেমে আসবে আর আমার রোগ মুক্তি হবে। আমি তো হতভম্ব, এই ভালোবাসার অত্যাচার থেকে আমি কিভাবে বাঁচি। অ্যাডভোকেট জোবেদ আলী সাহেবের হাত থেকে রক্ষা পেলেও এদের হাত থেকে রক্ষা পেলাম না। তারা আমাকে জোর করে একেবারে দাবি খাটিয়ে দোতলা থেকে নিচে ঘাসের মধ্যে অনেকটা টেনে হিচড়ে নামিয়ে অদ্ভুত শব্দে সুর করে কিসব বলতে বলতে সত্যি সত্যি এক মালা পরিয়ে দিল। আমি কোনো মতো উপরে উঠে এসে মালাটা শরীর বেয়ে নিজে থেকে খুলে পরা অবধি অপেক্ষা না করে গলা থেকে খুলে রাখলাম। পরদিন থেকে ভালোবাসার মালার জোরেই হোক আর ওষুধের জোরেই হোক আমার অসুস্থতা কমতে শুরু করলো। সুপ্রিয় শ্রোতা, এই যে জীবনের চলার পথে কত মানুষের কত ভালোবাসা, কত শুভ কামনা আমায় জড়িয়ে আছে, আজ আমার 70 বছরের জীবনেও তাদের পরশ আমি আমার অস্তিত্বে অনুভব করি। প্রমাণিত অপ্রমাণিতর কথকতায় সেসব গল্পগুলো আপনাদের কাছে বলতে গিয়ে আবারও ফিরে যাচ্ছি সেসব স্বপ্নের সুখ দুঃখের দিনগুলিতে। আজ এ পর্যন্ত, কিন্তু ওই যে শেষ কথা, কেমন লাগলো জানান মন্তব্য করে, লাইক দিন, শেয়ার দিন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। এভাবেই আপনাদের সাথে হোক আমার মেলবন্ধন, আর সে মেলবন্ধনে উপকৃত হোক সাধারণ জনগোষ্ঠী। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় অল্প স্বল্প গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।